মংডুতে যে কোনো সময় সামরিক অভিযান, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভারতীয় মিডিয়ায় এবার বাংলাদেশ নিয়ে মিথ্যাচার, অস্থিরতা বাড়ানোর চেষ্টা, বলছে রিউমার স্ক্যানার। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ ভাববেন না, অন্তর্বর্তী সরকারকে ফখরুল। ইজতেমা শুধু একদিনই হবে, 18 সালে সংঘর্ষের ঘটনায় সাদপন্থীদের বিচার দাবি। এবং 3 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় পারদ নামল 8 ডিগ্রিতে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সংবাদে আরও থাকছে, এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, অমর এই পংক্তিমালার কবি হেলাল হাফিজ আর নেই। মংডু সহ রাখাইনের পুরো পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ নেয়ার পর এখন রাজধানী সিত্তের দিকে এগুচ্ছে মিয়ানমারের আরাকান আর্মি। বিভিন্ন গণমাধ্যম বলছে, রোহিঙ্গা বিদ্রোহীদের সঙ্গে সাধারণ রোহিঙ্গাদেরও বিতাড়িত করছে তারা। সীমান্ত এলাকায় জান্তা বাহিনী যে কোনো সময় বড় অভিযান চালাতে পারে এমন শঙ্কাও রয়েছে। এই অবস্থায় বাংলাদেশের সীমান্তে কড়া নিরাপত্তা বিজিবি। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। মিয়ানমার বাংলাদেশ সীমান্তের 270 কিলোমিটার এলাকা পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এখন শুধু রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে জান্তাদের দখলে, তবে সেটি দেশটির বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। এ পরিস্থিতিতে আরাকান আর্মি পুরো রাজ্যের নিয়ন্ত্রণ নেয়ার পথে এগুচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সীমান্ত সহ রাখাইনে জান্তা বাহিনী যে কোনো সময় বড় অভিযান চালাতে পারে। অন্যদিকে রাখাইন থেকে রোহিঙ্গা বিদ্রোহী সহ সাধারণ রোহিঙ্গাদের বিতাড়িত করছে আরাকান আর্মি। 8 ডিসেম্বর মংডু সহ রাখাইন সীমান্ত দখলের পর বিবৃতিতে আরাকান আর্মি জানায়, রাখাইনে জান্তা বাহিনীর সঙ্গে যুক্ত ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সদস্যরা। তারা এখন অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের দিকে পালানোর চেষ্টা করছে। এ কারণে টেকনাফে নাফ নদীর উপর নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। গেল 6 মাসে দুপক্ষের লাগামহীন লড়াইয়ে মংডুর প্রায় 80% ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এ অবস্থায় রোহিঙ্গাদের অনেকেই নিরাপত্তার জন্য বাংলাদেশে আশ্রয় নিতে পারে এমন আশঙ্কাও বাড়ছে। নাফ নদী সহ সীমান্তে কড়া সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সকাল থেকে পণ্য ও যাত্রীবাহী ট্রলার টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের কারণে টেকনাফের নাফ নদীতে নৌযান চলাচলের নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। 3 দিন পর সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনী। টেকনাফে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। আমরা কদিন হয়েছে যেতে পারছি না, এখন আমাদের ওয়ারাগান নিয়ে সমস্যা। আমাদের সেন্ট মার্টিন আমাদের বাংলাদেশ সীমান্ত দিয়ে যাইতেছি। আজকে থেকে বুক খুলে দিয়েছে, আমরা নিরাপত্তাভাবে যেতে পারতেছি, মালামাল নিয়ে যেতে পারতেছি। আগে আমরা অনেক কষ্ট হয়েছিলাম কয়েকদিন, এই মায়ানমার থেকে আক্রমণ করতো। মায়ানমার সীমান্তের দিকে আমাদের সীমান্তে যে সীমান্ত আসছিল ওই সীমান্তের থেকে আমরা যাইতে পারছি না, এখন আমরা বাংলাদেশ সীমান্তের দিকে যাইতেছি। প্রশাসন বন্ধ করে দিয়েছিল নাফ নদীতে, এখন কিন্তু আজকে খুলে দিয়েছে। যেতে হয় একটু কষ্ট করে, নদী মাঝখান দিয়ে যেতে হয়।
মঙ্গলবার রাতে টেকনাফ সেন্ট মার্টিন রুটে কোস্টগার্ডের পক্ষ থেকে ট্রলার মালিক ও চালকদের নাফ নদীতে সকল ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এর আগে ৮ ডিসেম্বর মিয়ানমারের মংডুর নিয়ন্ত্রণ নেয়ার পর আরাকান আর্মি নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠী বিষয়টি এখন আর মানবাধিকার ইস্যু নয়, বরং নিরাপত্তার জন্য ভয়ঙ্কর ঝুঁকি। তাই নতুন করে তাদের আশা যেমন প্রতিরোধ করতে হবে, তেমনি প্রত্যাবাসনে গড়তে হবে জাতীয় ঐক্য। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহলের উপর চাপ প্রয়োগ করারও বিকল্প নেই বাংলাদেশের জন্য। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দীর্ঘ ১১ মাসের লড়াই সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এতে বাংলাদেশ মিয়ানমার দুই পাড়েই নিরাপত্তা ঝুঁকি বেড়েছে রোহিঙ্গাদের, কারণ আরাকান আর্মির সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রোহিঙ্গাদের। আশঙ্কা দেখা দিয়েছে রাখাইনে থাকা ৫ লাখ রোহিঙ্গার আবারও বাংলাদেশে অনুপ্রবেশের। এ পরিস্থিতিতে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের একটি বোঝাপড়ার সম্পর্ক তৈরির পরামর্শ বিশ্লেষকদের। মানবিক না, আমাদের সিকিউরিটি থ্রেটও অবশ্যই সিকিউরিটি থ্রেট, এবং যেহেতু সিকিউরিটি থ্রেট সেহেতু এই ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনীর পরামর্শ আমাদের গ্রহণ করতে হবে, আমাদের পরামর্শ দিতে হবে সশস্ত্র বাহিনীকে, এবং সেইটার তখনই আমরা ভালোভাবে করতে পারবো যখন একটা জাতীয় ঐক্যমত বা একটা জাতীয় কমিটি আমরা এই ক্ষেত্রে তৈরি করতে পারবো। সরকারের উচিত আরাকান আর্মির সাথে যোগাযোগ করা, যদিও এটা আন্তর্জাতিক আইনের সিদ্ধ মানে না, পারমিটেড না, বাট কিছু করার না, এটা হলো রিয়ালিটি। আরাকান আর্মিকে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। কীভাবে করতে হবে? যোগাযোগ করতে হবে। ওখানে দুর্ভিক্ষ হতে পারে যে কোনো সময়। বাংলাদেশ মিয়ানমারের প্রায় ২৭০ কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। তাই পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ তাদের। মায়ানমার সরকারের সাথে যোগাযোগ রাখতে হবে, এদের সাথে যোগাযোগ রাখতে হবে, চীনের সাথে যোগাযোগ রাখতে হবে, এবং জাতিসংঘকে এখানে ইনভলভ করতে হবে। জাতিসংঘের মাধ্যমে সব কাজ করতে হবে, এবং চীন এবং ভারতের আমরা সহযোগিতা নিতে পারি এই ক্ষেত্রে। এই তো করণীয় মোটামুটি হতে পারে। শুধুমাত্র মায়ানমার আর বাংলাদেশ আলোচনা করে এই সমস্যার সমাধান বের করা সম্ভব হবে না, বা কয়েকটা দেশ মিলে আলোচনা করে সমস্যার সমাধান হবে না। রোহিঙ্গাদেরকে যুক্ত করতে হবে, রোহিঙ্গাদের ভয়েসটাকে উচ্চকিত হতে দিতে হবে, এবং রোহিঙ্গাদের সমস্যা কিন্তু মায়ানমারের সাথে রোহিঙ্গার, সুতরাং রোহিঙ্গারাই এখানে মূল ভূমিকা গ্রহণ করতে পারে। এর আগে ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে আছড়ে পড়ে প্রায় ৮ লাখ রোহিঙ্গার ঢেউ। আর সব মিলিয়ে এখানে রয়েছে প্রায় ১৭ লাখ বাস্তুচ্যুত মানুষ। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের পাশাপাশি সে দেশের নানা ঘটনাও বাংলাদেশে ঘটেছে বলে মিথ্যা প্রচার চলছে। এমন অনেক ঘটনা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বাংলাদেশে অস্থিরতা বাড়াতেই এমন মিথ্যাচার করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে সম্প্রতি হিন্দুদের বসতবাড়িতে স্থানীয়রা হামলা, ভাঙচুর ও ধর্ষণ চালিয়েছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি শেয়ার করে নিজেদের মনগড়া স্ট্যাটাস দেয় বেশ কিছু ভারতীয় নাগরিক। তবে আসলেই ভিডিওটি ময়মনসিংহের কিনা সে বিষয়টি যাচাই করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান লজিক্যাল ফ্যাক্টস এবং ফ্যাক্ট ওয়াচ বাংলাদেশ। দেখা যায় ভিডিওটি মূলত গত নভেম্বরের ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার, যেখানে গ্রামের এক নারী তার ৩ সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন। হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে এমন দাবি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যাতে দেখা যায় রাস্তায় ঘুরে বেড়ানো এক লোককে পরিষ্কার করা হচ্ছে। ভারত এই ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালালেও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে এটি করা হয়। শেয়ার করা তথ্য ভুয়া। সম্প্রতি ভারতের জাতীয় পতাকা পায়ে মারানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে ছবিটি বাস্তব নয় এবং এটি এআই দিয়ে তৈরি হয়েছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।
ভারত চায় বাংলাদেশ শুধরে যাক। এছাড়া বাংলাদেশে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে এমন দাবি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম RT ইন্ডিয়া। তবে তথ্যটি সত্য নয় জানিয়ে রিউমার স্ক্যানার বলছে সেটি আসলে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি কালী মন্দিরের প্রতিমা বিসর্জনের দৃশ্য। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাণীতে তিনি বলেন, অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণজন্মা শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন। কিন্তু হানাদার বাহিনীর দোসররা চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত এই হত্যাযজ্ঞ সংগঠিত করে। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না ভাবতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবের অর্জন নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে, তা মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দিবসটি উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভা করেছে বিএনপি। অংশ নেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। বলেন, দলীয়করণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। গত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ের সঙ্গে সেই 14ই আগস্ট 1971-এর একটি সাদৃশ্য খুঁজে পায় এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত স্বল্পতম সময়ে সর্বাধিক সংখ্যক ছাত্রকে হত্যা করা হয়েছিল। এদেশের মানুষ তারা নিজেরা স্বাধীনভাবে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, জনগণের সরকার। এটা কিন্তু সেই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলো তারা লোভী হয়ে গেল যে তারাই ক্ষমতায় থাকবে, অতএব এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা চায়। বিএনপি মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। আমি জানি না, একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে 71-কে একটু পেছনে রাখা। আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া। আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকারও তাগিদ দেন ফখরুল। একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি, এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। ক্ষমতা ফিরে পেতে পলাতক হাসিনা অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে, অর্থাৎ সে সক্রিয়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সঙ্গে বৈঠক করেছে তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের 16 সদস্যের প্রতিনিধি দল। গুলশান কার্যালয়ে এই বৈঠকে বাংলাদেশের বিচার ব্যবস্থা, বিদেশে পালিয়ে যাওয়াদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিচার ব্যবস্থা ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক রাখা সম্ভব না জানিয়ে তিনি বলেন, প্রতিনিধি দলের সঙ্গে সঠিক বিচারের প্রত্যাশা, আগস্ট বিপ্লবের পর পালিয়ে যাওয়াদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা। হাসিনা পালিয়ে যাবার পর আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, তারপরও চরিত্র বদলায়নি আওয়ামী লীগের, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দর্শক, সিলেট প্রতিনিধি ওয়েস খসরুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে জামায়াতে ইসলামের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান।
তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তার দলের রাজনৈতিক মৃত্যু হয়েছে। দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা। তিনি বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ ফের রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে। তাদের দোসররা দেশ বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে কু করতে ছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা চাকরি কাণ্ড নিয়ে কু করতে ছিল, আল্লাহ ওগুলোও ব্যর্থ করে দিয়েছে। এরপরে তারা ইসকন কাণ্ড নিয়ে নামলো, আল্লাহ ওইটাও ব্যর্থ করে দিয়েছে। ওরা এখন গড়তে উঠেছে খুনিরা, কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলবে বলেও জানান তিনি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 2018 সালে বিশ্ব ইজতেমা ময়দানে হামলার জন্য সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে উলামায়ে মাশায়েখ ও তৌহিদি জনতা বাংলাদেশ ব্যানারে একটি সংগঠন। তারা বলছে 2 পর্বে নয়, বিশ্ব ইজতেমা হবে একবার। সাদপন্থীরা হাসিনা সরকারের আমলে অন্যায়ভাবে সুবিধা নিয়েছে বলেও অভিযোগ করে তারা। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ। কর্মসূচি থেকে শেখ হাসিনার শাসনামলে দেশের শীর্ষ ওলামাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও 2018 সালে হামলা করে ইজতেমার মাঠ দখলের চেষ্টার জন্য সাদপন্থীদের বিচারের দাবি জানানো হয়। অবিলম্বে এই মামলা যদি প্রত্যাহার করা না হয় তাহলে হেফাজত ইসলাম সহ দেশের আপামর মুসলমানেরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা নিরীহ ছাত্রদেরকে, ওলামায়ে কেরামকে যেভাবে মেরেছে, আহত করেছে, আমাদের এক ভাইকে শহীদ পর্যন্ত করেছে। তাওবা করে সাদপন্থীদের তবলিগে ফিরে আসারও আহ্বান জানান বক্তারা। ইসলামের যদি কোনো শত্রু থেকে থাকে সারা দুনিয়াতে সেটা হলো সাদপন্থী আলেমরা। ইসলামের ক্ষেত্রে আবাস হতে পারে না। বিশ্ব ইজতেমার মাঠে সাদপন্থীদের কোন প্রোগ্রাম মেনে নেওয়া হবে না। পরে বিক্ষোভ মিছিল বের হয় বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। অগ্রহায়ণের শেষে রাজধানী সহ দেশ জুড়ে বাড়ছে শীতের তীব্রতা। পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষ। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমেছে অস্বাভাবিক হারে। সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। শীতের রাতে ছিন্নমূল মানুষেরা পড়ছেন বিপাকে। আগুন জ্বালিয়ে উষ্ণতার সন্ধান করছেন কেউ কেউ। পারদ নেমে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। তাপমাত্রা নেমেছে 8-এর ঘরে। কনকনে ঠান্ডা বইছে জনপদ জুড়ে। এমন কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না, লোকজন বাইরে হচ্ছে না, যাত্রীও নাই। অবস্থা খুবই খারাপ, দেখেন কি ঠান্ডা। সকালে আসছি, যাত্রী নাই, আয় ইনকাম নাই বর্তমান। মৃদু শৈত্যপ্রবাহ বইছে চুয়াডাঙ্গার উপর দিয়েও। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপাকে খেটে খাওয়া মানুষ। কঠিন ঠান্ডা, আমরা তো সকালে বেরোতে পারছি না, কাজে কামে আসবো, গরিব মানুষ। আমাদের রোডে চলা, গাড়ি ঘোড়া চালানি মানুষ, আমার খুব কষ্ট। রাজশাহীতে তাপমাত্রা আরও কমে নেমেছে 9.7 ডিগ্রিতে। সূর্যের দেখা মিললেও কমছে না শীতের দাপট। রংপুর অঞ্চলে ঘন কুয়াশায় ঢাকা পথঘাট। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশাটা বেশি, কষ্ট হচ্ছে গাড়ি চালাইতে আমাদের অনেক। গাইবান্ধায়ও জেঁকে বসেছে শীত। এখানে কুয়াশা কম থাকলেও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন।
ঘরের মধ্যে নেউরে পানি পরে স্বল্প বাচ্চা কুচ্চা নিয়ে থাকি, নেউরে ঠান্ডাতে কাজ। কনকনে ঠান্ডা দুর্ভোগ বাড়িয়েছে দিনাজপুরেও। তাপমাত্রার পারদ 10-এর ঘরে নেমেছে যমুনাপাড়ার জেলা সিরাজগঞ্জে। এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে 5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে আবহাওয়া অফিস বলছে চলতি মাসের শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে আসছে শৈত্যপ্রবাহ, তবে চলমান মৃদু শৈত্যপ্রবাহ কেটে যাবে 2-1 দিনের মধ্যেই। তাপমাত্রা একটু বাড়বে বা কমবে, যেটা হচ্ছে কমার টেন্ডেন্সিটা বেশি থাকবে। এর কারণ হচ্ছে যে আমাদের দেশে জানুয়ারি হচ্ছে শীতলতম মাস, সবচেয়ে কম তাপমাত্রা থাকে জানুয়ারিতে। এই জন্য জানুয়ারিতে তাপমাত্রা অনেক জায়গায় কমে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ করে এবছর হয়তো ডিসেম্বরের শেষের দিক জায়গায় অনেক জায়গায় তীব্র আকারে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। সংবাদের পর্যায়ে একটা যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শীতের সবজিতে নেই স্বস্তি, দাম বাড়ানোর পরও সয়াবিন তেলের সরবরাহ কম। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। বিজিবির নাম বিলুপ্ত করে বিডিআর নাম পুনর্বহাল করা ও অন্যায়ভাবে সাজাপ্রাপ্তদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বারবার আবেদন করার পরেও নানা অজুহাতে জামিন নাকচ করে আদালত। এ সময় ষড়যন্ত্রমূলক পিলখানা হত্যাকাণ্ডের মামলার পুনঃতদন্ত সহ সব রায় বাতিলের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এছাড়া চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহাল ও জেলখানায় বন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের দ্রুত মুক্তিসহ 8 দফা দাবি জানান তারা। শীতের সবজিতে এখনো ফেরেনি স্বস্তি, দাম বাড়ানোর পরও সয়াবিন তেলের সরবরাহ কম। এদিকে নতুন আর পুরনো আলু বিক্রি হচ্ছে প্রায় একই দরে। দর্শক, বাজার দরের আরো খবর জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। এখন দেখা যাচ্ছে কন্ট্রোল করছে, ওদের কাছে সরান অ্যাডমিনিস্ট্রেশন হতে হাতে গিয়েছে। বাজার দর নিয়ে এই ক্ষোভ ক্রেতার। তারা বলছেন প্রায় সব পণ্যের দাম তাদের নাগালের বাইরে। দাম আগের চেয়ে একটু কম, কিন্তু সেই হারে কম না, যেভাবে কমটা আশা করতেছিলাম। দাম একটু বেশি মনে হচ্ছে। বাজারে শীতের সবজির সরবরাহ প্রচুর, তবে দামে তেমন প্রভাব নেই। গতি সবই মিলে আছে আর দাম তো অনেক বেশি, চলা তো কষ্টই আমাকে। একই বাজারে দোকান ভেদে পুরনো আলু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, আর নতুন আলু 70 থেকে 80 টাকায়, ফুলকপি 30, বাঁধাকপি 40 টাকায়। দাম বাড়ানোর পরও বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই সয়াবিন তেলের। এলাচের কেজি 4000 টাকা, অন্যান্য গরম মশলার দামও চড়া। স্বস্তি নেই মাছের বাজারে। 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকায়। গরু খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 190 টাকায়, আর দেশি মুরগির দামও চড়া। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। কবি হেলাল হাফিজ আর নেই। শুক্রবার দুপুরে তিনি মারা যান। কবি হেলাল হাফিজ শাহবাগের যে হোস্টেলে থাকতেন সেখানেই তার মৃত্যু হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। শনিবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা হবে। 1981 সালে প্রকাশিত কবিতার বই যে জলে আগুন জলে দিয়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন হেলাল হাফিজ। সে বইয়ের কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়তে কবি লিখেছিলেন, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, অথবা এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কবির এই পংক্তি জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানেও অনুপ্রেরণা জুগিয়েছে। গত 7 অক্টোবর 77 বছরে পদার্পণ করেছিলেন এই কবি। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অনেকটা শয্যাশয়ী ছিলেন কবি। অপার ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন 21 পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রয়াত পাপিয়া সারোয়ার। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। পরে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় সঙ্গীতের জগতের কিংবদন্তি এই শিল্পীকে। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে।
শান্তিনিকেতনে পড়তে কিংবদন্তি শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে তার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ বিশিষ্টজনেরা। চোখের পানিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ রবীন্দ্র শিল্পী সংস্থা, পাপিয়া সারোয়ারের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গীতিসুধা, সনন, সত্যেন শিল্পী গোষ্ঠীর বিভিন্ন সংগঠন। রবীন্দ্র সঙ্গীতে যিনি কাটিয়েছেন জীবনের বড় অংশ, সে সঙ্গীত পরিবেশনেই জানানো হয় শেষ বিদায়। সাংস্কৃতিক অঙ্গনে পাপিয়া সারোয়ারের যে অবদান, তা থেকে জাতি কখনোই বিস্তৃত হবে না বলে মন্তব্য অনেকের। যতটুকু শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা যে একজন শিল্পী প্রাপ্য, সেটা পাপিয়ার অনেক বেশি পাওয়ার দরকার ছিল। পাপিয়া সারোয়ার আপা একজন প্রকৃত শিল্পী ছিলেন, যে কারণে তিনি ছিলেন নিভৃতচারী। সারা জীবনই মা কাজ করেছে রবীন্দ্রসঙ্গীত এবং কালচারালি এস্টাবলিশ করা সব। মা সবসময় নতুন আর্টিস্টদেরকে প্রমোট করতো, এটাই মার ইচ্ছা। আচার আচরণ, কথাবার্তা, শালীনতা, মার্জিত সব কিছুতে, রন্ধন শিল্পে, সঙ্গীত শিল্পী, সেলাই, মানে কোনোটা তার বাদ দেওয়া যাবে না, সবকিছু মিলে এটা পাপিয়া। স্বামী ও 2 সন্তান রেখে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান পাপিয়া সারোয়ার। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে রাজধানীর তেজগাঁওয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাপিয়া সারোয়ার 1952 সালে 21 নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন। 1967 সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি। 1973 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করার সুযোগ পান। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। 1982 সালে পাপিয়া সারোয়ার নামে প্রকাশিত হয় তার প্রথম অডিও অ্যালবাম। 2013 সালে বের হয় তার সর্বশেষ অ্যালবাম আকাশ পানে হাত বাড়ালাম। আধুনিক গানেও সফল ছিলেন পাপিয়া সারোয়ার। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সিনেমা হলে পদদলিত হয়ে নারীর মৃত্যুর ঘটনায় পুষ্পা তারকা অল্লু অর্জুন গ্রেফতার। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবিলি ও গ্র্যান্ড রিইউনিয়ন। মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান, আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় আজীবন সম্মাননা পুরস্কার বিতরণ ও রাফেল ড্র প্রদান করা হয়। জানাবো খেলার খবর। শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ভ্রমণ। শেষ দিন ট্রফি ছিল হোম অফ ক্রিকেট মিরপুরে। ট্রফি দেখতে এসে যুব এশিয়া কাপে জয়ী কালাম সিদ্দিকী বলেন, সুযোগ পেলে মূল দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিততে চান। আকাশুজ্জামানের রিপোর্ট। কক্সবাজার হয়ে ঢাকা, দ্বিতীয় দিন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, আর শেষ দিনে মিরপুর হোম অফ ক্রিকেট। প্রথম 2 দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল ট্রফিটি, শেষ দিন ছিল শুধুই ক্রিকেটার ও বিসিবি সদস্যদের জন্য। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং NCL নিয়ে পুরুষ ক্রিকেটাররা ব্যস্ত থাকায় মিরপুরে আসতে পারেনি। ট্রফির সাথে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি অনূর্ধ্ব-19 দলের এশিয়া কাপ জয়ী ওপেনার কালাম সিদ্দিকী। শুধু যুব এশিয়া কাপ নয়, এই ট্রফিও জিততে চান তিনি। এটা তো সব প্লেয়ারেরই ইচ্ছা থাকে নিজের দেশের জন্য একটা বড় ট্রফি আনার, তো আমাদের সবারই ইচ্ছা আছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ চেষ্টা করব। এবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে থাকবে 25 ডিসেম্বর পর্যন্ত। পরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী 15 জানুয়ারি ট্রফি যাবে ভারতে। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। ছেলে হবে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, প্রায় সব বাবা মায়ের স্বপ্নই থাকে এমন। তবে এসব ইচ্ছার ধারে কাছেও না গিয়ে ছোট্ট থেকে নজর ক্রিকেট ব্যাটে। বয়স 19 না পেরোতেই পরিচিতি পেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনেও।
বলছি বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমের কথা। দর্শক, 21শে টেলিভিশনকে তামিমের ক্রিকেটার হয়ে ওঠার গল্প শুনিয়েছেন তার পরিবার, আর সেই গল্পই যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে আকাশুজ্জামানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আজিজুল হাকিম তামিম যুব এশিয়া কাপ জয়ী দলের অধিনায়ক। বাংলাদেশের টানা দ্বিতীয় এশিয়া কাপ জয়ের অন্যতম কারিগরও তিনি। যশোর শহরের বারিন্দাপাড়া এলাকার মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ হুসাইন ও গৃহিণী সুলতানা পারভিন দম্পতির 4 সন্তানের মধ্যে তামিম সবার ছোট। এই ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্নই কখনো ছিল না বাবা মায়ের। ওর মার একটু ইচ্ছা ছিল যে একটু অন্য লাইনে ডাক্তার এইসব পড়াবো, এইসব দিক থেকে ওর ওই খেলার সামগ্রীর পদে তার খুব ঝোঁক ছিল। আমার পক্ষে এটা দিতে খুব কষ্ট হতো। শুধু খেলার প্রতি রকম ঝোঁক, আর শোবে তাও সে ব্যাটটা নিয়ে। আমরা এত হাসাহাসি করে যদি ব্যাট নিয়ে শোস না, আমি যদি কেড়ে নিতে যাই তো ও ঠিক আমার কাছে আম্মু তুমি ব্যাটটা নিও না, তুমি থো, ও না থাকলে আমার ঘুম আসবে না। সবার চোখ ফাঁকি দিয়েই ছুটে যেতেন মাঠে। 2012 সালে 4র্থ শ্রেণীতে পড়ার সময় বিকেএসপির কিশোর প্রতিভা অন্বেষণে সুযোগ পান এই ছেলেটা। এরপর থামেনি তার পথ চলা। যশোরের ভিতরে জিগরগাছা হোক, চৌগাছা হোক, বিভিন্ন যে খেলা ইনশাল্লাহ একটার পর একটা দেখছি তার ভিতরে সাফল্য আমরা পাচ্ছি। তখন আর আমি আর পিছপা হয়নি। সকালে নাস্তাও করবে না, ওর ওই খেলা নিয়েই ও সবসময় ব্যস্ত থাকে। তারপরে এমনও সময় গেছে যে ও সারাদিন এসে থেকেছে মাঠে। যেই বাবা মায়ের ইচ্ছাই ছিল না ছেলে ক্রিকেটার হোক, এখন তারাই বলছেন বাংলাদেশকে এগিয়ে নিতে আরো পরিশ্রম করুক তামিম। এখন যারা আছে এরা একসময় তো অবসরে যাবে, এরা হাল ধরুক এবং সেই হালটা যেন আমার ছেলে প্রতিনিধিত্ব করে এবং বাংলাদেশের মুখ যেন উজ্জ্বল করে। আর আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি ওদের প্রত্যেকটা ছেলের গায়েবীভাবে তুমি সাহায্য করো। আল্লাহ তুমি আমার ছেলের হাত দিয়েই তুমি বাংলাদেশ জিতাই দাও। তামিমের দেশ জোড়া এমন খ্যাতিতে আনন্দে আত্মহারা বড় ভাই বোনও। এই সাফল্য হচ্ছে পুরো শুধু আমাদের পরিবারের না, এটাই হচ্ছে পুরো দেশে। ও যে কষ্ট করছে ছোটবেলার থেকে, ওর এই কষ্ট আমরা সামনের থেকে দেখেছি, আমরা দেখছি বলে আমরা জানি যে আসলে ও এটা যোগ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যশোরের প্রশিক্ষক আজিজুল হক আজিমের কাছে ক্রিকেটের হাতেখড়ি তামিমের। তিনি বিশ্বাস করেন একদিন বিশ্ব ক্রিকেটে বড় তারকা হবেন তামিম। ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হবে, বিরাট কোহলিদের সম্ভাবনায় খেলার চিন্তা করতে পারে, আমি ওইখানে দেখতে চাই। ওর কোয়ালিটি আছে, ও যদি ঠিক মতন চলে, ঠিক পথে থাকে, ইনশাল্লাহ পারবে। খুব শিগগিরই তামিমকে জাতীয় দলে দেখতে চান যশোরবাসী। আকাশুজ্জামান, 21শে টেলিভিশন। 20টিরও বেশি দেশের দূতাবাস, হাই কমিশন ও আন্তর্জাতিক সংস্থার কর্মীদের অংশগ্রহণে শুরু হলো এম্বাসি ফুটবল ফেস্ট 2024। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার মাঠে 2 দিনের এই টুর্নামেন্ট উদ্বোধনটি করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স মেগার বোলডিন সহ কানাডা, পাকিস্তান, সৌদি, নরওয়ে, মালয়েশিয়ার রাষ্ট্রদূত সহ রাশিয়া, নেদারল্যান্ডস ও ইতালিয়ান দূতাবাসের কর্মকর্তারা। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় দলকে 4-0 গোলে পরাজিত করে ফিলিস্তিন দূতাবাস দল। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মংডুতে যে কোনো সময় সামরিক অভিযান, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভারতীয় মিডিয়ায় এবার বাংলাদেশ নিয়ে মিথ্যাচার, অস্থিরতা বাড়ানোর চেষ্টা, বলছে রিউমার স্ক্যানার। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ করবেন না, অন্তর্বর্তী সরকারকে ফখরুল। ইজতেমা শুধু একদিনই হবে, 18 সালে সংঘর্ষের ঘটনায় সাতপন্থীদের বিচার দাবি। এবং 3 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় পারদ নামল 8 ডিগ্রিতে। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।